কোনো এক মহাজ্ঞানী মানুষ বলেছিলেন, এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক প্রাণী হলো একটি নকল বন্ধু। আজকে ভারত বাংলাদেশের তেমনই এক সম্পর্ক। নদীমাতৃক আমাদের এই বাংলার বুক জুড়ে বয়ে গেছে প্রায় 405খানা নদী। তাই নদীমাতৃক আমাদের এই দেশে বন্যা তো সাধারণ এক চিত্র মাত্র। কিন্তু গত 21শে আগস্ট ফেনী, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল চোখের নিমিষে জলের তলায় তলিয়ে যায় এবং 31 বছর পর বাংলার মানুষ সাক্ষী হয় তাদের স্মরণকালের ভয়াবহ বন্যা। কিন্তু হঠাৎ করে আজ কেন সেই বন্যার এমন ভয়াবহ রূপ? দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে কোনো কিছুই যেন আর স্বাভাবিকভাবে বিবেচিত হচ্ছে না। সকল ঘটনার প্রেক্ষিতে একটা কিন্তু থেকেই যায়। তাহলে এই ভয়াবহ বন্যা কি শুধু প্রাকৃতিক তাণ্ডব নাকি মানব সৃষ্ট? বর্তমান বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য বহুল আলোচিত ডুম্বুর বাঁধ যে দায়ী তা আমরা সবাই জানি। ভারত 1970-এর দশকে গোমতীর বুকে জলবিদ্যুৎ উৎপাদনের নাম দিয়ে বাঁধটি নির্মাণ করে, কিন্তু তারা তখন থেকেই গোমতী নদীর পানি নিয়ন্ত্রণ করা শুরু করে। এর ফলে গ্রীষ্মকালে পানির অভাবে আমাদের অঞ্চলে প্রবল খরায় কৃষিকাজ এবং নদীকেন্দ্রিক জীবিকা নির্বাহীদের মধ্যে হাহাকার বিরাজ করে। 1970-এর দশকে আন্তর্জাতিক আইন এক প্রকার অমান্য করেই ভারত ডুম্বুর বাঁধটি নির্মাণ করে। তৎকালীন দুই দেশের মধ্যে পানি বন্টন চুক্তি হলেও চুক্তি অনুসারে পানি কখনোই পায়নি বাংলাদেশ। এর ফলে নদীর ধারণ ক্ষমতা ক্রমেই কমে যেতে থাকে। আবহাওয়াবিদদের মতে এই বছর আগস্ট মাসে ভারতের ত্রিপুরায় এবং বাংলাদেশের ফেনী, কুমিল্লা এসব অঞ্চলে 3 দিনের সর্বাধিক পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। তার মধ্যেই ত্রিপুরা অঞ্চলকে ভয়াবহ বন্যার হাত থেকে বাঁচাতে হঠাৎ করেই বাঁধের গেট খুলে দেওয়া হয়, যার ফলে বছরের পর বছর ধরে পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ না থাকায় আমাদের রুগ্ন গোমতী নদী হঠাৎ করে এই প্রবল জলরাশি ধারণ করতে পারে না। তাই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্লাবিত হয় অঞ্চলের পর অঞ্চল। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার মতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের পানি ধারণ ক্ষমতা অতিক্রম করে, যার ফলে বাঁধের গেট অটোমেটিক খুলে যায় এবং ত্রিপুরা অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে ইন্টারনেট ব্যবস্থার ব্যাহত হয়। তাই তারা বাংলাদেশকে কোনো আগাম সচেতনতা দিতে পারেনি। কিন্তু ঘটনা হলো, ভারত যদি বাংলাদেশকে পর্যাপ্ত পরিমাণে পানি সবসময় সরবরাহ করত, তবে হয়তো হঠাৎ করেই এবারের বন্যা এমন ভয়াবহ রূপ ধারণ করত না। শুধু যে ডুম্বুর বাঁধের ক্ষেত্রেই এটি ঘটেছে এমনটি নয়। ভারত বাংলাদেশের নদীতে নির্মিত সকল বাঁধের ক্ষেত্রেই নদীর পানি ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করছে ভারত, যার কারণে আমাদের নদীগুলোতে কখনো খরার তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে, আবার কখনো পানি ছেড়ে ব্যাপক বন্যায় আমাদের ভাসাচ্ছে। বাংলাদেশের মোট আন্তঃসীমায় নদীর সংখ্যা 57টি, যার মধ্যে 54টি নদী বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন। সবথেকে অবাক করার বিষয় হচ্ছে, ভারত বাংলাদেশের যৌথ এই 54টি নদীর মধ্যে শুধুমাত্র গঙ্গা অববাহিকায় ভারত নির্মাণ করেছে 181টি বাঁধ। গঙ্গার এই 181টি বাঁধের মধ্যে বাংলার মানুষকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে ফারাক্কা বাঁধ। 1961 সালে এই বাঁধ নির্মাণ কাজ শুরু করা হয়। মূলত গঙ্গার পানিকে হুগলি নদীতে নিয়ে পশ্চিমবঙ্গের সেচ ব্যবস্থা উন্নত করাই এর উদ্দেশ্য ছিল, কিন্তু তাতে বাংলাদেশের লাভ কি? এই গঙ্গার পানি বন্টন নিয়ে 1975, 78, 82 এবং 92 সালে স্বল্প মেয়াদী বিভিন্ন প্রকার পানি বন্টন চুক্তি হলেও কোনোবারই ভারত তার কথা মতো কাজ করেনি। শুধু ডুমুর বাঁধ কিংবা ফারাক্কা বাঁধ নয়, এরকম অজস্র ছোট বড় বাঁধ নদীগুলিকে মৃতপ্রায় করে তুলেছে এবং নদীকেন্দ্রিক মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। তার প্রকৃষ্ট উদাহরণ উত্তরের তিস্তা। শুধুমাত্র তিস্তা নদীর উপরে ভারত নির্মাণ করেছে 10টির অধিক বাঁধ এবং আরও অনেক প্রকল্প। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে যে বাংলাদেশ যেখানে ভারতেরই অন্য উৎস থেকে যে দামে বিদ্যুৎ কিনছে, সেখানে তারা প্রায় দ্বিগুণ দাম দিতে হচ্ছে আদানি। দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধির পিছনে এককভাবে এই ভারতীয় কোম্পানির দায় প্রায় 8%। এই কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তির কারণেই সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের গ্রাহকদের আগের থেকে বিদ্যুতের জন্য চড়া দাম দিতে হচ্ছে। বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 10 ভাগের 1 ভাগ
বেশিরভাগই সরবরাহ করছে আদানি, যার প্রভাব দেশের গড় বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ছে। যেখানে 5 বছর আগেও প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের গড় ব্যয় ছিল 5 টাকা 91 পয়সা, আর 2021-22 সময়ে ছিল 8 টাকা 84 পয়সা। সর্বশেষ আনুষ্ঠানিক তথ্য মতে 2023 সালে আদানির থেকে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ 14 টাকা 2 পয়সায় কেনা হয়েছিল। এত চড়া মূল্যে এইভাবে আদানির থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের বিদ্যুৎ শিল্পের সবাইকে বিস্মিত করেছিল, কারণ বাংলাদেশের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত পরিমাণ সক্ষমতা থাকা সত্ত্বেও অলস পড়ে আছে বলতে পারেন, যার প্রধান কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রেই মূল জ্বালানির অভাব। এখন প্রশ্ন হলো, তাহলে জ্বালানির সমস্যা সমাধান না করে আদানির সাথে মিত্রতা দেখিয়ে কি লাভ বাংলাদেশের? পানি, বিদ্যুৎ, রপ্তানি বাণিজ্য সহ জল ও স্থলবন্দর যোগাযোগ ব্যবস্থা নিয়েও ভারত বাংলাদেশের মধ্যে অসংখ্য চুক্তি হয়েছে। এই সংক্রান্ত ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনারের তথ্য অনুযায়ী 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের অন্তত 20টি চুক্তি হয়েছে ও 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। সম্প্রতি বাংলাদেশের মোংলা বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব ভারত পেয়েছে, এমন খবর আসলে চীন ও ভারতের গণমাধ্যম থেকেই এসেছে। এছাড়াও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত ভারত বাংলাদেশের রেল ট্রানজিট সমঝোতা তো আছেই। ভারতের ট্রেন এতদিন বাংলাদেশের সীমান্তে এসে ইঞ্জিন পরিবর্তন করে বাংলাদেশের ভূখণ্ডের উপর বাংলাদেশের ইঞ্জিনে চলত, কিন্তু এখন ভারতের রেলগাড়ি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের পূর্ব পশ্চিমে সংযোগ স্থাপন করতে পারবে। এতে করে ভারতের যে লাভটি হবে সেটি হচ্ছে, ভারতকে বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে উত্তর পূর্বগামী ট্রেন জলপাইগুড়ির চিকেন নেক করিডোর ঘুরে যেতে হবে না, বরঞ্চ রেল ট্রানজিট পাওয়ার পর ভারত বাংলাদেশের দর্শনা, ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর ও চিলহাটি হয়েই যেতে পারবে। ফলে তাদের পথ বাঁচবে। এতে দেশটির পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় যাতায়াত যেমন রেলপথের দূরত্ব কমবে, তেমনি তাদের ব্যয়ও কমবে। কি ভাবছেন, এই ট্রানজিট কি নতুন? মোটেও না। কয়েক বছর আগেই দুটি রুটে ভারতকে পণ্য পরিবহনের অনুমতি বা ট্রানজিট বাংলাদেশ দিয়েই রেখেছে। সবই ঠিক আছে, কিন্তু রেল ট্রানজিট থেকে বাংলাদেশের আদতে সুবিধাটা কি হবে? মূলত কূটনীতির ভাষায় এই চুক্তি বাংলাদেশের জন্য হতে পারে অন্যতম বার্গেনিং টুল। নন ট্যারিফ ব্যারিয়ার, সীমান্ত সমস্যা, সমুদ্র বিরোধ নিষ্পত্তি বা পানি বন্টন চুক্তি সহ নানা ইস্যুতে এই ট্রানজিট সুবিধা হতে পারে। আসলেই কি তাই, নাকি শুধু আইওয়াশ? তবে আসল কথা হলো, কূটনৈতিকভাবে সুবিধার আদান প্রদান কিভাবে হচ্ছে সেটি আমাদের চোখের সামনে নেই, তাই বলা যাচ্ছে না আসলে এই সমঝোতাগুলি আমাদের দেশের জন্য কি আসলে উপকারে আসবে, নাকি ভারতই তার সদ্ব্যবহার করবে। আমি তো সাদা চোখে দেখতে পাচ্ছি সার্বিকভাবে ভারতেরই লাভের পরিমাণটা অনেক বেশি। তো এটি ছিল বাংলাদেশ ভারত অজস্র চুক্তির কিছু খণ্ডচিত্র মাত্র। বাংলাদেশ কৃষি থেকে শুরু করে বিদ্যুৎ, পানি, বাণিজ্য, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা সহ আরও অনেক কিছুর জন্যই ভারতের সাথে ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশ। এত কিছুর বিশদ আলোচনা একটা ভিডিওতে করা অসম্ভব, তাই এখন শুধু দেখার অপেক্ষা সময় পরিবর্তনে বাংলাদেশের ভাগ্যে লাভের পাল্লাটা ঠিক কতটা ভারী হয়, নাকি আমরা সেই বন্ধু যাকে ব্যবহার করে শুধু চুষিয়েই খাওয়া হচ্ছে।